হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আন্ডারে আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। অ্যামোনিয়াটা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পড়বো হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি, মানে ল্যাবরেটরিতে কী করে ওটাকে তৈরি করব আমরা, সেইটা পড়ার আগে ইনিশিয়ালি দু চারটে কথা বলে নিতে হবে। এক নম্বর হচ্ছে H2S মানে হাইড্রোজেন সালফাইড। এটা হচ্ছে সাধারণ উষ্ণতায়, সাধারণ উষ্ণতা মানে কি, ঘরের উষ্ণতায়, এই 25-30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটি গ্যাস। এটা একটা গ্যাসীয় পদার্থ, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই পর্যায় সারণী পড়ে থাকবে, যে পর্যায় সারণীতে গ্রুপ 16 সেখানে অক্সিজেন থাকে, তার নিচে সালফার থাকে। তো অক্সিজেনের হাইড্রাইড কোনটা? হাইড্রাইড কাকে বলে? আমরা আগের দিন অ্যামোনিয়া পড়তে গিয়ে বলেছিলাম যে অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনের একটা হাইড্রাইড। যখনই কোনো এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়, মানে ওই এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেনের কেমিক্যাল রিয়াকশন হয় এবং একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, যে কম্পাউন্ডে ওই মৌলটা এবং হাইড্রোজেন ছাড়া তৃতীয় আর কেউ থাকে না, সেই যৌগটাকে আমরা বলবো ওই মৌলের হাইড্রাইড। তাহলে এই যে H2S, এখানে হাইড্রোজেন আর সালফার যুক্ত হয়ে এটা তৈরি করেছে, এবং এখানে এই হাইড্রোজেন এবং সালফার ছাড়া অন্য আর কেউ নেই। সুতরাং এটা সালফারের হাইড্রাইড, ঠিক যেমন করে অ্যামোনিয়া নাইট্রোজেনের হাইড্রাইড। একই রকমভাবে জল হচ্ছে, H2O হচ্ছে অক্সিজেনের হাইড্রাইড। তো জলটাকে কেন আমি এখানে বললাম, তার কারণ সালফারের হাইড্রাইড হচ্ছে H2S, অর্থাৎ গ্রুপ 16-এর দুটো খুব ইম্পর্টেন্ট দুটো মৌল, প্রথম দুটো মৌল অক্সিজেন এবং সালফার, তাদের হাইড্রাইড হচ্ছে যথাক্রমে H2O এবং H2S। আচ্ছা, অ্যামোনিয়া পড়তে গিয়ে আমরা এটা বলেছিলাম যে অ্যামোনিয়া ছাড়াও নাইট্রোজেনের আরও দুটো হাইড্রাইড হয়, হাইড্রোজয়িক অ্যাসিড HN3 এবং হাইড্রাজিন N2H4। সিমিলারলি তোমরা পরে হয়তো কখনো জানবে বা আগে জেনেছো হয়তো, যে জল ছাড়াও অক্সিজেনের আরেকটা হাইড্রাইড হয় H2O2, এটার নাম হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড খুব বেশি স্টেবল বা স্থিতিশীল যৌগ নয়, এটাকে খুব যত্ন করে রাখতে হয়, আদারওয়াইজ ওটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করে যায়, মানে ভেঙে যায়, বিয়োজিত হয়ে অক্সিজেন আর জল তৈরি করে ফেলে। একই রকমভাবে H2S এর আরেকটা, সালফারের আরেকটা হাইড্রাইড হয় আদার দেন H2S, সেটা হচ্ছে H2S2। এটা হচ্ছে সালফারের আরেকটা হাইড্রাইড, কিন্তু এটা নিয়ে মোস্ট অফ দ্য টাইম কোথাও কোনো আলোচনা হয় না, কারণ এটা খুবই একটা আনস্টেবল যৌগ, এর মানে স্থায়িত্ব একেবারেই নেই। সেজন্য আমরা এটাই জানবো যে H2S হচ্ছে সালফারের একমাত্র হাইড্রাইড। তাহলে আমরা ওটা এখানে লিখবো যে এটি মানে কোনটি? H2S হলো সালফার, বানান করে লিখি, সালফারের হাইড্রাইড। জলের সঙ্গে ওটার মানে জলের ব্যাপারটাকে এখানে নিয়ে আসলাম কেন, তারও একটা কারণ আছে। দেখো, আমরা যদি H2S এর গঠন, লুইস ডট গঠন নিয়ে আলোচনা করি, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার তোমরা পড়ে এসছো অলরেডি, তো সেখানে আমরা লুইস ডট গঠন করেছি। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা হয়তো জানো না, কিন্তু যারা এর আগে আমার ভিডিও দেখেছো মাধ্যমিক ভৌতবিজ্ঞানের, তারা নিশ্চয়ই জানবে যে কোনো একটা চ্যাপ্টার পড়ানোর সময় বাকি চ্যাপ্টারগুলোর সঙ্গে সেটাকে রিলেট করার চেষ্টা করি আমি, কারণ সেটা করলে কী হবে, আমাদের ওভারঅল যে মানে নলেজটা, সেটা একটার সঙ্গে আরেকটাকে আমরা কানেক্ট করতে পারবো এবং আমাদের কনসেপ্টের ক্ল্যারিটি আরও বাড়বে। সেই কারণে শুধুমাত্র যে চ্যাপ্টারটা আমি পড়াতে এসেছি সেই চ্যাপ্টারটুকুর জন্য বইতে যা লেখা আছে ওইখানে আবদ্ধ না থেকে আমরা আশেপাশের জিনিসগুলোর সঙ্গেও সেগুলোকে রিলেট করার চেষ্টা করি। এটা করলে কী হবে, যা বললাম, কানেক্টিভিটি বাড়বে, তোমার চিন্তা করার স্কোপটা বাড়বে, এবং একই সঙ্গে অন্য চ্যাপ্টার্সগুলো একবার করে রিভিশন হয়ে যাবে। আমরা এটা জানি যে সালফারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 16, তাহলে ওর ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষে দুটো থাকবে ইলেকট্রন, তারপরে 8টা আর লাস্টে 6টা। তো কী হয়, 6টা সালফারের যে ইলেকট্রন, সালফারের যে 6টা ইলেকট্রন আউটারমোস্ট শেলে, তার মধ্যে ধরো আমি এরমভাবে দেখাচ্ছি, এদিকে একটা এদিকে একটা, দুটো ওপরে দুটো আর এখানে দুটো, 6টা ইলেকট্রন দেখালাম। একই সঙ্গে রিয়াকশান করবে এর সঙ্গে কে? হাইড্রোজেন। হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন হয়? একটা। হাইড্রোজেনের একটা ইলেকট্রন হয়। এইবার কীভাবে আমরা লুইস ডট আমরা স্ট্রাকচার এভাবেই আঁকি, নিশ্চয়ই তোমরা জেনেছো। সালফারের এই যে ইলেকট্রনটা,
এবং অক্সিজেনের এই ইলেকট্রনটা, এরা দুজন মিলে একটা ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন জোড় গঠন করবে। একই রকমভাবে হাইড্রোজেনের এই ইলেকট্রন এবং সালফারের এই ইলেকট্রন, এরা ইলেকট্রন জোড় গঠন করবে। কেমন দেখতে হবে? হাইড্রোজেন, সালফার, আচ্ছা হাইড্রোজেনটা তো আমি নীল কালি দিয়ে দিচ্ছিলাম, সালফারটা লিখি আগে। সালফার, আচ্ছা হাইড্রোজেনটাকে লিখছি, দেখো হাইড্রোজেন ইলেকট্রন জোড় তৈরি হয়ে গেছে। এখন আমি এইখানে লিখবো হাইড্রোজেনের নীল রঙের ইলেকট্রনটাকে, আর এখানেও তাই করব। ঠিক আছে, তাহলে সালফারের আমরা দেখতে পাচ্ছি যে 8টা ইলেকট্রন, অক্টেট ফিল আপ হয়ে গেছে। অষ্টক সূত্র মানতে হবে তো, সালফারের ক্ষেত্রে 8টা ইলেকট্রন হয়ে গেল। হাইড্রোজেনের আমরা জানি 2টো ইলেকট্রন হয় আউটার মোস্ট শেলে, বন্ড তৈরি হয়ে যাওয়ার পরে 8টা হয় না, অষ্টক সূত্র পালন করে না, দ্বৈত সূত্র পালন করে। একই রকমভাবে এই হাইড্রোজেনটারও 8টা ইলেকট্রন হয়ে, 2টো ইলেকট্রন হয়ে গেল। এরপর আমরা এর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা লিখি। এবার এই ফাইনাল স্টেপটাতে এসে আমাদেরকে কিন্তু এটা জাস্ট এমনি জানতে হবে, মুখস্থ করতে হবে। আমি যদি H2S এর স্ট্রাকচার এরকম লিখি, আমরা জানি যে এই একটা ইলেকট্রন জোড়ের বদলে আমরা একটা বন্ড দেবো, সিঙ্গেল বন্ড বা এক বন্ধন, সমযোজী এক বন্ধন। তো এরকমভাবে দিলে হবে না, ঠিক আছে? H2S-টাকে এরকম স্ট্রেট লাইনে লিখলে হবে না। কীরকম লিখতে হবে? এরকম লিখতে হবে। মনে করে দেখো আমরা জলের স্ট্রাকচারটা ওইভাবে লিখতাম, মাঝখানে এখানে অক্সিজেনটাকে রেখে আমরা এরকম এঁকেছিলাম জলের ক্ষেত্রে, অক্সিজেন আর এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন। এবার এই যে অ্যাঙ্গেলটা, বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল বলা হয় এটাকে। এবার এইটার ভ্যালু জলের ক্ষেত্রে হচ্ছে 104.5 ডিগ্রি। এইটার ভ্যালু এই ক্ষেত্রে হচ্ছে 92 ডিগ্রি, প্রায় 92.2 ডিগ্রি এরকম হয়, ঠিক আছে? 92.2 ডিগ্রি। সুতরাং তুমি যদি এটাকে এইভাবেও লেখো যে এইচ এখানে আর এখানে এস আর এরকম যদি এইচ দাও, তাহলেও মোটামুটি 92 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝানো যাচ্ছে, কিন্তু কখনোই এরকম স্ট্রেট লাইন লেখা যাবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে দুটো ইলেকট্রন, এরা হচ্ছে কি, এই দুটো ইলেকট্রন মানে এই ইলেকট্রন জোড়টা কি করেছে, একটা বন্ড তৈরি করেছে। এই ইলেকট্রন জোড় একটা বন্ড তৈরি করেছে। ইলেকট্রন জোড় অ্যাকচুয়ালি 2 রকমের হয়, আমরা পড়েছি এগুলো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। ইলেকট্রন জোড় ক রকমের? 2 রকমের। একটা হচ্ছে এইটা, যেটা একটা বন্ড তৈরি করেছে, এবং এটা বন্ড তৈরি করেছে। যে ইলেকট্রন জোড় বন্ড তৈরি করে তাদেরকে বলা হয় বন্ধন জোড়। দেখো সালফারের আরও 2টো ইলেকট্রন জোড় আছে, উপরে একটা ইলেকট্রন জোড়, নিচে একটা ইলেকট্রন জোড়। এরা কিন্তু বন্ড তৈরি করেনি, তাই এদেরকে আমরা সালফারের ওপরে আর নিচে এইভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানেও তাই দেখিয়ে দিই, এখানে 2টো আর এখানে 2টো। এদেরকে আমরা কি বলবো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা নিঃসঙ্গ জোড়। এখন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখান থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসতে পারে। ধরো তোমাকে পরীক্ষা প্রশ্ন দিল যে H2S, অ্যামোনিয়া, NH3 আর ধরো বললো HCl, এই 3টে যৌগে, এই 3টের মধ্যে কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা ম্যাক্সিমাম বা সব থেকে বেশি? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে ইংরেজিতে লোন পেয়ার অফ ইলেকট্রনও বলে। তাহলে আনসার কী হবে? আনসার হবে এটা, কারণ এখানে আমরা জানি যে ক্লোরিনের 3টে ইলেকট্রন জোড় থাকে, 3টে নিঃসঙ্গ জোড় থাকে, ঠিক আছে? নাইট্রোজেনের একটা অ্যামোনিয়াতে, আর H2S-এ সালফারের 2টো। তাহলে এটা হয়ে গেল আনসার। তাহলে H2S যৌগের একটা অণুতে কটা নিঃসঙ্গ জোড়? একটা, 2টো। বন্ধন জোড় কটা? 2টো। যতগুলো সমযোজী বন্ধন সেটাই হচ্ছে বন্ধন জোড়, ঠিক আছে? তাহলে আচ্ছা, এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি লিখবো দেখো, যে H2S অণুতে বন্ধন জোড় কটা? 2টো। যতগুলো সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি, একটা, 2টো, ততগুলো বন্ধন জোড়। আর নিঃসঙ্গ জোড় কটা? 2টো। ক্লিয়ার? আমরা পড়তে এসেছিলাম এই চ্যাপ্টার, আমরা অলরেডি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার শুরু করে দিয়েছি, কিন্তু আমাদের একটু রিভিশনও হয়ে গেল। এইবার আর একটা লাস্ট পয়েন্ট এখানে বলবো, 3 নম্বর পয়েন্ট এটা হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 4 আমি এখানে লিখছি, সেটা হচ্ছে H2S একটি, আচ্ছা 4th পয়েন্টে লিখতে হবে না, এটা অ্যাকচুয়ালি প্রথম পয়েন্টেই হয়ে যাবে।
একটি গ্যাস যা হচ্ছে কেমন পচা ডিমের মতো গন্ধযুক্ত। H2S গ্যাসের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। এই হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন। আমরা এরপর পড়বো পরীক্ষাগারে কি করে আমরা তৈরি করব H2S গ্যাস। আচ্ছা, এরপর হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। এখানে 4টে পয়েন্ট মেনশন করতে হয়। আমরা এর আগে অ্যামোনিয়া পড়ার সময় বলেছিলাম। আচ্ছা, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি কি লাগে এখানে। 1 নম্বর হচ্ছে এখানে লাগে FeS, ফেরাস সালফাইড, ঠিক আছে। আর তার সঙ্গে লাগবে লঘু H2SO4। আচ্ছা, এখানে ব্র্যাকেটে নাম লিখে দিচ্ছি, ফেরাস সালফাইড। আর এটা লিখছি না, লঘু সালফিউরিক অ্যাসিড। এরা রিয়াকশান করবে। বিক্রিয়া কীরকমভাবে হবে, বিক্রিয়ার সমীকরণ দেখো, FeS লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, এটার সঙ্গে এটা সংস্পর্শে আসা মাত্র সঙ্গে সঙ্গে রিয়াকশান চালু হয়ে যাবে। মানে কোনো আলাদা করে উষ্ণতা দেওয়া বা অন্য কোনো স্পেশাল কন্ডিশন দরকার নেই। যখনই এই দুজন পরস্পরের সংস্পর্শে আসবে রিয়াকশান চালু। তৈরি হবে কি, FeSO4, ফেরাস সালফেট আর H2S। রিয়াকশান অলরেডি ব্যালেন্স করাই আছে, আদারওয়াইজ ব্যালেন্স করতে হতো। কী তৈরি হয়ে গেলে এটা ফেরাস সালফেট। ফেরাস সালফেট একটু সবুজ কালারের হয়, হালকা সবুজ কালারের। হাইড্রোজেন সালফাইড গ্যাস, তাই জন্য পাশে অ্যারো সাইন দিলাম। আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখি, কখনও কেমিক্যাল ইকুয়েশন লেখার সময় মাঝখানে এখানে ইকুয়াল টু দেবে না। ব্যালেন্স হোক ব্যালেন্স না হোক সবসময় আমরা এরকম অ্যারো সাইনই দেবো, ঠিক আছে। ওই সমান সমান চিহ্ন দেওয়া ওটা আগেকার দিনের কনভেনশন ছিল, এখন আর কেউ ওইটা দেয় না। তার পরিবর্তে এখন আমরা অ্যারো সাইন দেবো। এই হয়ে গেল সমীকরণ। নীতি কি, বিক্রিয়ার নীতি মানে কোন প্রিন্সিপালের উপরে রিয়াকশান করে, যেটা আমি এক্ষুনি বললাম যে সাধারণ উষ্ণতায়, ঘরের উষ্ণতায় এবং সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে এরা দুজন পরস্পরের সংস্পর্শে আসা মাত্র বিক্রিয়া শুরু হয়, কোনো স্পেশাল কন্ডিশনের দরকার নেই। তাহলে লিখব যে ঘরের উষ্ণতায় মানে সাধারণ উষ্ণতায় আর কি, ও সাধারণ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে আলাদা কোনো এক্সট্রা প্রেশার টেম্পারেচার দরকার নেই। FeS ও লঘু H2SO4, এই লঘু কথার উপর জোর দিচ্ছি আমি। অবশ্যই সালফিউরিক অ্যাসিডটাকে লঘু সালফিউরিক অ্যাসিড হতে হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড হলে হবে না। কেন হবে না পরে বলছি। পরস্পরের সংস্পর্শে আসা মাত্র বিক্রিয়া করে H2S গ্যাস ও কি লিখবো, ফেরাস সালফেট, ফেরাস সালফেট উৎপন্ন করে। শর্ত অ্যামোনিয়া পড়ানোর সময় বলেছিলাম, শর্ত কি মানে শর্তর আন্ডারে আমাদের কী কী লিখতে হয়, কত উষ্ণতা, কত চাপ, অনুঘটক কিছু আছে কিনা, আরও স্পেশাল কিছু কন্ডিশন আছে কিনা। তো এখানে ওইসব কিছু নেই। তাহলে এখানে শর্ত হচ্ছে সাধারণ উষ্ণতা বা ঘরের উষ্ণতা, আর ঘরের সাধারণ উষ্ণতা ও চাপে, ঠিক আছে, বিক্রিয়া সম্পন্ন হয়। এটুকু লিখে দিই, সাধারণ উষ্ণতা ও চাপে বিক্রিয়া সম্পন্ন হয়, কোনো স্পেশাল মানে অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে না। এরপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে সংগ্রহ। যে H2S গ্যাস তৈরি হলো তাকে আমরা কিভাবে সংগ্রহ করব, প্রিজার্ভ করব কিভাবে। এখন আমরা এটা জানি যে H2S এর আণবিক ভর কত, আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, রাদার আপেক্ষিক আণবিক ভর কত, 34। সালফার 32, হাইড্রোজেন 1 করে 2। তাহলে তাই যদি হয় তাহলে এই গ্যাসটার বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব D মানে m/2 না, ঠিক আছে। আবার 3rd চ্যাপ্টারে চলে এসেছি আমরা এখন, রাসায়নিক গণনা। তাহলে 34/2 17। আর আমরা জানি যে বাতাসের বাষ্প ঘনত্ব কত, বাতাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4।
ঠিক আছে, তাহলে কার বেশি? H2S। তাহলে আমরা কি সিদ্ধান্ত কি নেব? H2S বাতাসের থেকে ভারী, তাই না? তাহলে H2S হয়ে গেল বাতাসের তুলনায় ভারী। তাই যদি হয় তাহলে এবার যখন আমি H2Sকে সংগ্রহ করব একটা পাত্রের মধ্যে, এই পাত্রের মধ্যে শুরুতে বাতাস আছে, তাহলে বাতাসের থেকে H2S ভারী। তাহলে যখন এখান থেকে H2S গ্যাস প্রবেশ করবে, তাহলে ও যেহেতু ভারী, ও তাহলে এরম নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? আর বাতাস চলে যাবে ওপরের দিকে, বাতাসগুলো চলে আসবে ওপরে। তাহলে এইটা হচ্ছে H2S, আর বাতাস যেহেতু হালকা তাহলে ও ওপরে চলে গেল, তাহলে বাতাসটা কোন দিকে উঠলো? ওপরের দিকে উঠে গেল। তাই আমরা বলবো যে H2S গ্যাস যখন সংগ্রহ করা হয় তখন বাতাসের ঊর্ধ্ব অপসারণ, ঠিক আছে, বাতাসের ঊর্ধ্ব অপসারণের মাধ্যমে H2S গ্যাসকে সংগ্রহ করা হয়। আদারওয়াইজ আমরা বইতে খালি এই লাইনটা লেখা থাকে, যেটা পরীক্ষার সময় লিখতে হবে উত্তর, এটা মুখস্থ করি, তারপর পরীক্ষার হলে গিয়ে ঊর্ধ্ব অপসারণ নাকি নিম্ন অপসারণ, বাতাসের ছিল না জলের ছিল, এসব গুলিয়ে ফেলি। সুতরাং লজিকটা জানতে হবে, তাহলে আর কোনো টেনশন থাকবে না। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে ঠান্ডা জলে H2S দ্রাব্য, ঠান্ডা জলে H2S গ্যাস দ্রবীভূত হয়ে যায়। তাই যদি আমরা জলের ঊর্ধ্ব অপসারণ বা নিম্ন অপসারণের মাধ্যমে H2S গ্যাসকে সংগ্রহ করতে চাই তাহলে হবে না, কারণ তো জলের মধ্যে থেকে আর বেরোবেই না, জলে দ্রবীভূত হয়ে যাবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তাই ঠান্ডা জলের অপসারণের মাধ্যমে H2S গ্যাস সংগ্রহ করা যায় না। যদিও এখানে আরও একটা পয়েন্ট উল্লেখযোগ্য, ঠান্ডা জলে H2S গ্যাস দ্রবীভূত হলেও গরম জলে দ্রবীভূত হয় না। গরম জলে H2S অদ্রাব্য, মানে দ্রবীভূত হয় না। সুতরাং গরম জলের অপসারণ ঘটিয়ে ওপরে বা নিচে গরম জলকে পাঠিয়ে H2S গ্যাসকে সংগ্রহ করা যায়, কিন্তু সেটা ব্যবহার করা হয় না। তার থেকে বেস্ট টেকনিক হচ্ছে এটাই, যে বাতাসের ঊর্ধ্ব অপসারণের মাধ্যমে আমরা H2S গ্যাসকে সংগ্রহ করি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে শুষ্ককরণ। মানে এই H2S গ্যাস তৈরি হলো, সেটাকে আমরা শুষ্ক ড্রাই করব কি করে? এর সঙ্গে জল মিশে আছে, জলটাকে তাড়াতে হবে, শুষ্ক করতে হবে। আমরা অ্যামোনিয়া পড়ার সময় কী পড়লাম? এরকম অনেক কোয়েশ্চেন করলাম, অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য এটা কেন ব্যবহার করা যাবে না, ওটা কেন ব্যবহার করা যাবে না, ইত্যাদি। তো শুষ্ক করতে আমরা জেনারেলি কী ব্যবহার করি? গাঢ় সালফিউরিক অ্যাসিড। 2 নম্বর আমরা ব্যবহার করি অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। এছাড়া আমরা ব্যবহার করি ধরা যাক চুন, পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড। এছাড়া আমরা ব্যবহার করি অনার্দ্র না, অ্যাকচুয়ালি আর্দ্র নিতে হবে, P2O5 ফসফরাস পেন্টা অক্সাইড। যদিও ফসফরাস পেন্টা অক্সাইডের অ্যাকচুয়াল ফর্মুলা P2O5 হয় না, P4O10 হয়, তবু আমরা এটা মানে মাধ্যমিক লেভেল পর্যন্ত এইটাই লিখে আমরা অভ্যস্ত, বইতেও এইসবই লেখা থাকে, তাই আমি ওইটাই লিখছি। এখন আমরা অ্যামোনিয়া পড়ার সময় পড়েছিলাম যে অ্যামোনিয়া ক্ষারধর্মী, সুতরাং অ্যাসিড ধর্মী কারোর সামনে যদি ওকে নিয়ে আসা হয় তাহলে কী হবে? বিক্রিয়া হয়ে যাবে। সুতরাং অ্যাসিড ধর্মী কোনো পদার্থ দিয়ে অ্যামোনিয়াকে শুষ্ক করা যায়নি। এর মধ্যে অ্যাসিড ধর্মী কারা ছিল? সালফিউরিক অ্যাসিড ছিল আর P2O5 ছিল। P2O5 ওই জলীয় দ্রবণে ফসফরিক অ্যাসিড তৈরি করে, আর ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করে যাচ্ছিল, একটা জুতো যৌগ তৈরি করছিল CaCl2.8NH3। তাই জন্য এই তিনটে দিয়ে শুষ্ক করা যায়নি। অ্যামোনিয়াকে আমরা শুষ্ক করেছিলাম চুন দিয়ে, কারণ অ্যামোনিয়া ক্ষারধর্মী আর ক্যালসিয়াম অক্সাইড এটাও একটা ক্ষারক, তা এদের মধ্যে কোনো রিয়াকশান হবে না। তো যখন রিয়াকশান হবে না তখন সেটাকে দিয়ে আমি শুষ্ক করতে পারবো। আমার টার্গেট হচ্ছে কাউকে শুষ্ক করা। এখন যদি সে রিয়াকশান করে অন্য কিছুতে কনভার্ট হয়ে যায় তাহলে তো আমি যেটা চাইছি আমি সেটাই পেলাম না। ভিজে একটা জিনিস থেকে একটা শুকনো জিনিস চাইছি, সে জিনিসটাই পাল্টে গিয়ে অন্য জিনিস হয়ে গেল, তাহলে তো আমার পারপাস তো সলভ হলো না।
সুতরাং H2S যখন আমরা শুষ্ক করতে চাইছি তখনও আমাদেরকে ওই রকম ভাবতে হবে যে H2S হচ্ছে অ্যাকচুয়ালি আম্লিক। H2S কেন আম্লিক সেটা একটু পরে বলছি, রাসায়নিক ধর্ম পড়ার সময় সেটা বলবো আমরা। তো H2S আম্লিক, সুতরাং আম্লিক কোনো জিনিসের সংস্পর্শে ওকে যদি রাখা হয় তাহলে রিয়াকশান হবে না, তাহলে সেটা দিয়ে শুষ্ক করা যাবে। তাহলে এইবার কথা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে আম্লিক, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। আম্লিক, H2Sও আম্লিক, কিন্তু ওকে ব্যবহার করা যাবে না। কেন সেটা বলছি। ক্যালসিয়াম ক্লোরাইড আম্লিক নয় যদিও, তাও ওকে ব্যবহার করা যাবে না। এটা ক্ষারীয়, ওকে তো ব্যবহার করাই যাবে না, কারণ ক্ষারের সঙ্গে আম্লিক H2S বিক্রিয়া করে যাবে, ব্যবহার করা যাবে না। একমাত্র পড়ে থাকলো P2O5 আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে H2S গ্যাসকে শুষ্ক করতে, H2S লিখে নিই এখানে, H2S গ্যাসকে শুষ্ক করতে P2O5 ব্যবহৃত হয়। বাকিগুলো হয় না কেন দেখো। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে H2S যদি বিক্রিয়া করে তাহলে ক্যালসিয়াম সালফাইড আর জল তৈরি করবে, CaS মানে ক্যালসিয়াম সালফাইড। আচ্ছা, এটা আমাকে জিজ্ঞেস করো না কেউ আবার যে কেন ক্যালসিয়াম সালফাইডের সঙ্গে CaS2 না কেন, Ca3S না কেন, ইত্যাদি অনেক ছোটোবেলাকার জিনিস। যদি তোমাদের স্টিল কোনো কনফিউশন থাকে জানিও কমেন্ট বক্সে, আমি উত্তর দেবো। ক্যালসিয়াম ক্লোরাইডও H2S এর সঙ্গে রিয়াকশান করে ক্যালসিয়াম সালফাইড এবং HCl তৈরি করে। ব্যালেন্স করলে এখানে একটা 2 বসবে, ঠিক আছে। তাহলে যাকে আমি শুষ্ক করার জন্য নিচ্ছি সে যদি বিক্রিয়া করে যায় তাহলে তো H2S আর থাকলো না, কী সব জিনিসপত্র তৈরি হয়ে গেল, সুতরাং ব্যবহার করা যাবে না। গাঢ় সালফিউরিক অ্যাসিডকে কেন ব্যবহার করা যাবে না দেখো, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ। ওর যেমন অ্যাসিড ধর্ম আছে, ও তেমনি জারক পদার্থ একটা অনেক তীব্র। জারক পদার্থ যদি হয় তাহলে ও কী করবে, তাহলে ও জারিত করবে H2Sকে। পরীক্ষাগার প্রস্তুতিটা শুরু করার আগে আমি যে কটা পয়েন্ট বলছিলাম, 3টে পয়েন্ট বললাম, তার মধ্যে এটাও একটা পয়েন্ট বলার কথা ভেবেছিলাম, তখন ভুলে গেছি। কি সেটা হচ্ছে যে H2S যৌগে, H2S কার হাইড্রাইড, সালফারের হাইড্রাইড, H2S যৌগে সালফার মৌলটি সব থেকে বেশি বিজারিত অবস্থায় থাকে। এরকম একটা সিমিলার কনসেপ্ট আমি অ্যামোনিয়া পড়ানোর সময় বলেছিলাম, যে অ্যামোনিয়া যৌগটাতে নাইট্রোজেন সব থেকে বেশি বিজারিত অবস্থায় থাকে। নাইট্রোজেন মৌল বিভিন্ন যৌগ তৈরি করলে বিভিন্ন রকম তার জারিত বা বিজারিত অবস্থা থাকে আর কি। তার মধ্যে সব থেকে বেশি বিজারিত অবস্থায় থাকে অ্যামোনিয়াতে নাইট্রোজেন, আর H2S যৌগে হচ্ছে সালফার। তার মানে ও যখন কারোর সঙ্গে বিক্রিয়া করবে, H2S যখন অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করবে, ও আর ফার্দার বিজারিত হতে পারবে না, কারণ ও সব থেকে বেশি বিজারিত অবস্থায় আছে। ওর আর বিজারণ সম্ভব নয়, ওর এবার কি সম্ভব, জারণ। তাহলে যেহেতু ও সব থেকে বিজারিত অবস্থায় থাকে, তাহলে বিক্রিয়া করার সময় H2S কেবলমাত্র জারিত হয়। মানে যদি আদৌ সেই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া হয়, আমরা জানি তো এরকম অনেক বিক্রিয়া হয় যেগুলোতে জারণ বিজারণ ইত্যাদি ঘটে না। আমরা এই যে একটু আগে লিখলাম না ক্যালসিয়াম অক্সাইড H2S, ওই বিক্রিয়াতে সালফারের জারণ কিছু হয়নি। তো সেটা আইডেন্টিফাই করা আবার একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, আমরা আবার এই ট্র্যাক থেকে বেরিয়ে যাব, তো এটা আমি চাইছি না। তো ব্যাপারটা হচ্ছে যে বিক্রিয়া যদি করে H2S এবং সেই বিক্রিয়া যদি জারণ বিজারণ বিক্রিয়া হয়, তাহলে সেখানে H2S সব সময় জারিত হবে, কখনো বিজারিত হবে না। আর যারা জারিত হয় তারা অন্যকে বিজারিত করে, তাই না? যারা জারিত হয় তারা কি করবে, অন্য পদার্থকে বিজারিত করবে। আর যারা অন্য পদার্থকে বিজারিত করবে তাদেরকে আমরা বলি কি, যারা অন্য পদার্থকে বিজারিত করে তাদেরকে আমরা বলি বিজারক পদার্থ। তাহলে H2S একটি বিজারক পদার্থ। এবার দেখো বিজারক, আর এই হচ্ছে তীব্র জারক,
তো কী হবে? জারণ বিজারণ বিক্রিয়া হবে, ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে রিয়াকশন হবে। তাহলে H2S এর শুষ্ককরণ সংক্রান্ত 4টে পয়েন্ট লিখে নাও। যে প্রথমটা হচ্ছে P2O5 অম্লধর্মী নিরোধক পদার্থ, H2S গ্যাস নিজেও অম্লধর্মী, তাই এরা পরস্পর বিক্রিয়া করে না, তাই H2S গ্যাসকে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা যায়। পোড়া চুন নিরোধক কিন্তু ক্ষারধর্মী, তাই অম্লধর্মী H2S এর সাথে বিক্রিয়া হয়। ক্যালসিয়াম সালফাইড আর জল উৎপন্ন হয়, তাই H2Sকে শুষ্ক করতে CaO ব্যবহার করা যায় না। এমন যে 4টে আলাদা আলাদা কোয়েশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 নম্বর করে থাকতে পারে। 2 নম্বরের এই কোয়েশ্চেনগুলোতে কী করতে হয়, একটা সেন্টেন্স লিখতে হয় এরকম, আর সাপোর্টিভ একটা কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণ দিতে হয়। অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডটাও নিরোধক, কিন্তু H2S এর সাথে বিক্রিয়া করে, এখন বিক্রিয়া করে কী তৈরি হয় সেটাও লিখতে হতো, আমি আর লিখিনি, ক্যালসিয়াম সালফাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাই H2Sকে শুষ্ক করতে এটি মানে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডও ব্যবহার করা যায় না। আচ্ছা, গাঢ় সালফিউরিক অ্যাসিড নিজেও একটা নিরোধক পদার্থ। গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানটায় একটি নিরোধক এবং তীব্র জারক পদার্থ। নিরোধক মানে কি? ডিহাইড্রেটিং এজেন্ট, মানে যারা জল অন্য পদার্থ থেকে বের করে নেয়। তো নিরোধক হলেও ও কিন্তু তীব্র জারক, যা তীব্র বিজারক H2S এর সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত করে। সালফারটা পাত্রের নিচে জমা হয়, তাই জন্য নিচের দিকে অ্যারো সাইন দিয়ে দেখানো হয়েছে। SO2 গ্যাস পাত্র থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, তাই উপরের দিকে অ্যারো সাইন দেওয়া হয়েছে, এবং জল উৎপন্ন করে। বিক্রিয়ায় H2S জারিত হয় ও গাঢ় সালফিউরিক অ্যাসিড বিজারিত হয়। সুতরাং H2Sকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিডও ব্যবহার করা যাবে না। দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড বা গাঢ় HCl এইগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না যখন আমরা H2S গ্যাস তৈরি করতে যাব। আমরা কি বললাম যে ফেরাস সালফাইডের সঙ্গে আমরা কাকে মেশাই? লঘু সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশানো যাবে না। কেন যাবে না? গাঢ় সালফিউরিক অ্যাসিড সংক্রান্ত দীর্ঘ আলোচনা করলাম যে ওটা তীব্র জারক পদার্থ। তাহলে যে কারণে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে H2Sকে শুষ্ক করা যায় না, ওই একই কারণে তৈরি করাও যায় না। কারণ যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, এখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যখন আমরা ফেরাস সালফাইডের বিক্রিয়া লিখব, লঘু সালফিউরিক অ্যাসিডের যা বিক্রিয়া লিখবো, এখানেও একই বিক্রিয়া লিখতে হবে। অর্থাৎ একই রকমভাবে ফেরাস সালফাইড থেকে ফেরাস সালফেট তৈরি হবে এবং H2S গ্যাস তৈরি হবে। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে H2S গ্যাস তৈরি হবে, এই পর্যন্ত ঠিক আছে, তৈরি হবে। কিন্তু যেটা তৈরি হলো H2S, সে তো তীব্র বিজারক, আর যে গাঢ় সালফিউরিক অ্যাসিড আমি ব্যবহার করছি সে তো তীব্র জারক। ফলে একটু আগেই আমরা দেখলাম তাদের মধ্যে রিয়াকশন হবে। H2S জারিত হয়ে সালফার আর সালফিউরিক অ্যাসিড বিজারিত হয়ে SO2 তৈরি করবে আর জল তৈরি হবে। সুতরাং আমরা ফাইনালি H2S আর পাবো না, আমরা পাবো সালফার, SO2 ইত্যাদি। ঠিক আছে? তাহলে কী লিখবো যদি এরকম কোয়েশ্চেন হয় যে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা যাবে না? তাহলে উত্তর লিখতে হবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে H2S তৈরি তো করা যাবে, কিন্তু যেহেতু H2S তীব্র বিজারক এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জারক, তাই ওদের মধ্যে বিক্রিয়া হবে এবং সালফার, SO2 ইত্যাদি তৈরি হবে এবং আমরা H2Sটা ফাইনালি আর পাবো না। ঠিক আছে? একটা সেন্টেন্স এটা লিখতে হবে। তো এটা হয়ে গেল সালফিউরিক অ্যাসিডের গল্প। HNO3 কেন ব্যবহার করা যাবে না? সেম রিজন। গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় HNO3 এরা সবাই হচ্ছে তীব্র জারক পদার্থ। তাহলে যে কারণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ওই একই কারণে গাঢ় HNO3 ব্যবহার করা যাবে না। আমরা এখানে লিখবো, দেখো এরকম, যদি HNO3 ব্যবহার করতাম তাহলে HNO3-র সঙ্গে ধরা যাক আমি ফেরাস সালফাইড বিক্রিয়া করাচ্ছি, তাহলে এখানে H2S গ্যাস তৈরি হবে। এখানে যেমন ফেরাস সালফেট তৈরি হয়েছিল, এখানে নাইট্রেট তৈরি হবে, ফেরাস নাইট্রেট, FeNO3 এবার এই যে তৈরি হলো H2S, আবারও ও কী করবে? ও যেহেতু তীব্র বিজারক আর জারকটা কোনটা? HNO3, তাহলে এদের মধ্যে রিয়াকশন হয়ে যাবে আবারও একদম সিমিলার রিয়াকশন হবে। সালফিউরিক অ্যাসিড জারিত হয়ে সালফার, এখানেও হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার তৈরি করেছে, এখানেও হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার তৈরি করবে। সালফিউরিক অ্যাসিড বিজারিত হয়ে SO2 তৈরি করেছে, এখানে নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে NO2 তৈরি করবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর তার পাশাপাশি জল তৈরি হবে। তাহলে ফাইনালি এখানেও আমরা কি পেলাম? সালফার আর NO2। আমরা কিন্তু H2S পাচ্ছি না। উৎপন্ন H2S তীব্র বিজারক, যে কিনা সঙ্গে সঙ্গে তীব্র জারক গাঢ় HNO3-র সঙ্গে বিক্রিয়া করে সালফার এবং
নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল ইত্যাদি তৈরি করে ফেলছে। তাহলে আমরা যদি গাঢ় সালফিউরিক বা গাঢ় HNO3 ব্যবহার করি তাহলে এই কারণে এগুলোকে ব্যবহার করা যাবে না। দেখো আমি এখানে এটা লিখে রেখেছি, এটা তোমরা কপি করে নাও। কি লিখলাম? এটা সালফিউরিক অ্যাসিডের জন্য, যে সালফিউরিক অ্যাসিডের কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা যাবে না, এটা যদি কোয়েশ্চেন হয় তাহলে এই দুটো ইকুয়েশন দিতে হবে এবং এই সেন্টেন্সটা লিখতে হবে যে উৎপন্ন H2S গ্যাস, যেটা হচ্ছে একটা তীব্র বিজারক, সে গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা কিনা তীব্র জারক পদার্থ, তার সঙ্গে বিক্রিয়া করে যাবে, তৎক্ষণাৎ বিক্রিয়া করে এবং H2S গ্যাস সালফারে জারিত হয়, অর্থাৎ আমরা H2S পাচ্ছি না। তো সিমিলার একটা সেন্টেন্স এখানেও লিখবে তোমরা নাইট্রিক অ্যাসিডের জন্য, যে উৎপন্ন H2S গ্যাস তীব্র বিজারক হচ্ছে গাঢ় HNO3 যেটা কিনা তীব্র জারক, তার সঙ্গে বিক্রিয়া করে যাবে এবং আবারও ওই H2S সালফারে জারিত হয়ে যাবে, সুতরাং আমরা H2S পাবো না। এবার হচ্ছে গাঢ় HCl কেন ব্যবহার করা যাবে না। HCl ব্যবহার করা যাচ্ছে না, তার কারণটা সালফিউরিক অ্যাসিড বা HNO3 ব্যবহার না করতে পারার যে কারণ সেরকম নয়, আলাদা। এই দুটো সিমিলার। HCl কি হয়? প্রথম কথা হচ্ছে HCl একটি উদ্বায়ী যৌগ। উদ্বায়ী মানে ওর স্ফুটনাঙ্ক খুবই কম। তরল মানে জলীয় দ্রবণ, গাঢ় জলীয় দ্রবণ HCl এর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের, সেখানে HCl এর যেহেতু স্ফুটনাঙ্ক খুবই কম, ও সঙ্গে সঙ্গে কী হয়, দ্রবণ থেকে বেরিয়ে চলে যেতে থাকে আর কি, উদ্বায়ী যৌগ। ফলে এটি কি হয়, উদ্বায়ী হলে কি হবে, বাষ্পীভূত হয়। তাই জন্য কি হয়, প্রাপ্ত যে H2S যে গ্যাসটাকে আমরা পেতে চলেছি, H2S গ্যাস তো পেতে চলেছি কিভাবে, গাঢ় HCl এর সঙ্গে আমরা ফেরাস সালফাইড FeS এর বিক্রিয়া করাচ্ছি, করলে পরে FeCl2 তৈরি হবে আর H2S গ্যাস তৈরি হবে। FeCl2 মানে হচ্ছে ফেরাস ক্লোরাইড। তো ফেরাস ক্লোরাইড হলো, আর তার সঙ্গে আমরা পেলাম H2S গ্যাস। এবারে এই H2S গ্যাস যখন আমরা কালেক্ট করছি, সংগ্রহ করছি, তখন দেখা যাবে যে বাষ্পীভূত এই যে HCl সেটা ওর সঙ্গে মিশে গেছে, চলে এসছে আর কি। তাহলে প্রাপ্ত H2S গ্যাসে HCl, আমি এখানে G লিখছি, G মানে গ্যাসিয়াস, HCl এর বাষ্পও মিশে থাকে। এবার এদেরকে এই যে মিক্সচার তৈরি হয়ে গেল, আমি সংগ্রহ করেছি H2S গ্যাস, আমি দেখছি তার মধ্যে খানিকটা HCl বাষ্পও চলে এসছে। কেন? কারণ ওটা খুবই উদ্বায়ী যৌগ, ওখান থেকেও বাষ্পীভূত হচ্ছে, হাওয়া হতে হতে বিক্রিয়া করছে, আবার বাষ্পীভূতও হচ্ছে, এরকম বিক্রিয়াটাও করছে, তার পাশাপাশি বাষ্পীভূতও হচ্ছে, যে H2S গ্যাসের সঙ্গে মিশে একসঙ্গে তাকে আমরা পাচ্ছি। এইবার ওই মিক্সচার থেকে দুটোকে সেপারেট করা খুব মুশকিল, এটা একটা সমস্যা। মিশে থাকে যাদের পৃথক করা কষ্টসাধ্য হলো, এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে এই যে FeCl2 তৈরি হয়েছে, এ কি করবে, এই যে সিস্টেমে যে HCl আছে, HCl বাতাসের অক্সিজেন, বাতাস তো আছে, কারণ খোলা বাতাসে টেস্ট টিউবে রিয়াকশান হচ্ছে, টেস্ট টিউব তো বাতাসের সংস্পর্শেই থাকবে, সব মিলিয়ে এখানে একটা রিয়াকশান হয়। এখানে রিয়াকশান কি হয়, FeCl2টা FeCl3-তে পরিণত হয়, FeCl2 ফেরাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইডে পরিণত হয়, এটা ফেরিক ক্লোরাইড, আর তার সঙ্গে একটি জল তৈরি হয়। এখন এই যে ফেরিক ক্লোরাইড তৈরি হলো FeCl3, এটা জারক পদার্থ। ও কি করবে ফার্দার, এইবারও যেহেতু জারক পদার্থ, H2S যেহেতু বিজারক পদার্থ, এইবার ওদের মধ্যে রিয়াকশান চালু হয়ে যাবে। কি তৈরি হবে, আবারও ও কি করবে, যেহেতু জারক পদার্থ H2S-কে জারিত করে সালফারে পরিণত করলো, আর নিজে বিজারিত হয়ে তৈরি হয়েছিল কোত্থেকে, FeCl2 থেকে, বিজারিত হয়ে আবার ব্যাক টু FeCl2, আবার FeCl2 হয়ে গেল। ঠিক আছে, ফেরাসটা জারিত হয়ে ফেরিক হয়েছিল, ফেরিক আবার বিজারিত হয়ে ফেরাস হয়ে গেল, আর এর সঙ্গে খানিকটা HCl তৈরি হয়। তাহলে কি হলো, ফাইনালি কি হলো, H2S গ্যাস পেলাম, যেটুকু সংগ্রহ করলাম তার মধ্যে HCl বাষ্প মিশে আছে, আলাদা করা মুশকিল। আর যেটুকু সংগ্রহ করতে পারলাম না, সেটা কি করলো, সেটা তো ফার্দার আবার রিয়াকশান করে গেল FeCl3-র সঙ্গে, যে FeCl3 ওই সিস্টেমেই তৈরি হয়েছে,
উৎপন্ন FeCl2 সঙ্গে HCl আর অক্সিজেনের বিক্রিয়া। সুতরাং সব মিলিয়ে কি হলো, যতটুকু পেলাম না সে তো পেলামই না, যতটুকু পেলাম তার সঙ্গেও HCl গ্যাস মিশে আছে, আলাদা করা মুশকিল। তার ফলে গাঢ় HClও ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে কি একমাত্র লঘু সালফিউরিক অ্যাসিড, আর হ্যাঁ লঘু HCl ব্যবহার করা যেতে পারে। তবু আমরা পরীক্ষাগার প্রস্তুতি করার সময় আমরা লঘু সালফিউরিক অ্যাসিডটাকেই প্রেফার করি। আচ্ছা, পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস যেভাবে তৈরি করা হয়, মানে টেস্ট টিউবের মধ্যে ফেরাস সালফাইড সালফিউরিক অ্যাসিড মিশিয়ে করা হয়, তো এটা ছাড়াও আরেকটা খুব জনপ্রিয় পদ্ধতি আছে, সেটা হচ্ছে কিপ যন্ত্রের সাহায্যে। কিপস অ্যাপারেটাস বা কিপস জেনারেটর বলা হয় যন্ত্রটাকে। একটা সিম্পল একটা সিস্টেম। কিপ একজন সায়েন্টিস্টের নাম, ডাচ সায়েন্টিস্ট একজন, পিটার কিপ সম্ভবত তার নাম ছিল। তিনি এটা আবিষ্কার করেন অনেক দিন আগে, মানে 19 শতকে, 1800 সামথিং সালে। এবারে কিপ যন্ত্র ব্যবহার করে কীভাবে H2S গ্যাস তৈরি করা হয়, তার কার্যপ্রণালী লেখো, পদ্ধতি লেখো, কীভাবে তৈরি করা হয় ইত্যাদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে না। পরীক্ষায় কোয়েশ্চেন যেটা আসবে এখান থেকে, যে কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাস তৈরি করার নীতি, প্রিন্সিপালটা কী, মানে কোন মেথডের উপর দাঁড়িয়ে এই কাজটা হচ্ছে। তো প্রথম তো এটা বলে রাখি যে এখানেও আমরা ওই একই ফেরাস সালফাইডই নিই, বা অন্য কোনো সালফাইডও নেওয়া যেতে পারে, সোডিয়াম সালফাইডও নেওয়া যেতে পারে। তো এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড, এই দুজনই বিক্রিয়া করে, এবং এটা দুজন বিক্রিয়া করে তৈরি করে H2S গ্যাস, আর তার সঙ্গে ফেরাস সালফেট। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, H2S হচ্ছে এখানে গ্যাস, লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে, আমি ব্র্যাকেটে লিখছি AQ। AQ মানে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে তার নেচারটা কেমন, তরল। আর FeS হচ্ছে একটা সলিড। তার মানে কি হলো, একটা কঠিন পদার্থের সঙ্গে একটা তরল পদার্থ, তরল পিওর লিকুইড হতে পারে বা দ্রবণ হতে পারে, বিক্রিয়া করে একটা গ্যাস তৈরি করছে। তো যখন যখন এই রকম কোনো বিক্রিয়া হবে, যে একটা কঠিনের সঙ্গে একটা তরলের বা দ্রবণের, তরল দ্রবণের বিক্রিয়া করে একটা গ্যাস তৈরি করা যাচ্ছে, এবং এবং এটা হচ্ছে কোথায়, সাধারণ উষ্ণতায়। সাধারণ উষ্ণতায় মানে বাইরে থেকে কোনো টেম্পারেচার দিতে লাগছে না। এইভাবে যে সমস্ত গ্যাস তৈরি করা যেতে পারে, সেই সমস্ত গ্যাসই কিপ যন্ত্রের মধ্যে তৈরি করা যায়। এরকমটা নয় যে শুধু H2S গ্যাসকেই তৈরি করা যায়। যে সমস্ত গ্যাস তৈরি করতে গেলে একটা কঠিন পদার্থ আর একটা তরল পদার্থ লাগে বা দ্রবণ লাগে, এবং সাধারণ তাপমাত্রায় রিয়াকশান হয়। যেমন ধরো, আরও দুটো এক্সাম্পল দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল, তার সঙ্গে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশান করাই, তাহলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড পাই, H2O পাই, আর CO2 গ্যাস পাই। তা এখানে CO2 হচ্ছে সেই গ্যাসটা, HCl হচ্ছে সেই অ্যাকুয়াস বা জলীয় দ্রবণটা, যেটা তরল, যার হচ্ছে নেচার, আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সেই সলিডটা। তাহলে এখানেও একটা তরলের সঙ্গে একটা কঠিনের সঙ্গে একটা তরল বিক্রিয়া করে একটা গ্যাস তৈরি হচ্ছে, এবং এখানেও বাইরে থেকে কোনো তাপ দিতে লাগে না, সাধারণ ঘরের উষ্ণতাতেই রিয়াকশান হয়। আর একটা ধরো, ছোটোবেলায় আমরা পড়েছি Zn এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে ZnSO4, আর তার সঙ্গে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে এমন একটা গ্যাস যেটা তৈরি হচ্ছে একটা সলিড জিঙ্ক এবং একটা লিকুইড বা দ্রবণ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, এবং এই বিক্রিয়াটাও ঘরের উষ্ণতায় হয়, সাধারণ উষ্ণতায় হয়। সুতরাং সাধারণ উষ্ণতায় যদি এমন কোনো বিক্রিয়া হয় যেখানে একটা কঠিন আর একটা তরল বিক্রিয়া করে একটা গ্যাস তৈরি করছে, সেই সমস্ত গ্যাসগুলোকেই তৈরি করা যায় কিপ যন্ত্রের মধ্যে। এবার কিপ যন্ত্রের মধ্যে এই গ্যাস তৈরি করার মানে দরকারটা কি? দরকারটা হচ্ছে এটাই যে কিপ যন্ত্রের মধ্যে অ্যাকচুয়ালি এই হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটাকেই বেশিরভাগ সময় তৈরি করা হয়। তার কারণ আমরা যখন ল্যাবরেটরিতে, পরীক্ষাগারে আমরা যখন কোনো অজৈব লবণের বিশ্লেষণ করি, একটা সার্টেন সল্ট তোমার হাতে ধরো দেওয়া আছে, যে তুমি জানো না ওটা কী আছে, ওর মধ্যে ক্যাটায়নটা কী আছে, অ্যানায়নটা কী আছে, ধরা যাক তুমি জানো না। এবার সেইটা জানার জন্য তোমাকে যা যা টেস্টগুলো করতে হবে, বিশেষ করে ক্যাটায়নগুলো কী আছে, ক্যাটায়ন কী আছে ওর মধ্যে, সেটা জানার জন্য যে যে টেস্টগুলো করতে হবে, সেই টেস্টগুলো করার সময় বেশ কিছু টেস্ট আছে যেগুলো করার সময় আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রয়োজন পড়ে। তো প্রয়োজন মতো হাইড্রোজেন সালফাইড গ্যাস অল্প অল্প পরিমাণে
তৈরি করে নেওয়াটাই হচ্ছে কিপ যন্ত্রের ব্যবহারের মূল কারণ। ক্লিয়ার? তাহলে ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে বিভিন্ন টেস্ট করার জন্য প্রয়োজন মতন অল্প অল্প হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করার জন্য আমাদের এই পার্টিকুলার যন্ত্রটা দরকার হয়। পরীক্ষায় প্রশ্ন কি আসবে? কিপ যন্ত্রের সাহায্যে যখন কোনো গ্যাস তৈরি করা হচ্ছে, হাইড্রোজেন সালফাইডই বললো ধরো, যে তার নীতিটা কী, মানে কীভাবে কাজ করে ব্যাপারটা। তো কাজটা এইভাবেই করে যে এইটা যেটা আমি বললাম এটাই লিখতে পারে একবার, যে কঠিন পদার্থের সঙ্গে তরল বা দ্রবণের বিক্রিয়ায় যে সমস্ত গ্যাস তৈরি হয়ে যাচ্ছে ঘরের উষ্ণতায়, তাদেরকে তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে এটা কপি করে নাও। ঘরের উষ্ণতায় একটি কঠিন পদার্থ ও একটি তরল পদার্থের বা জলীয় দ্রবণের বিক্রিয়ায় যেসব গ্যাস তৈরি করা যায়, যেমন H2S, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রয়োজন মতো অল্প পরিমাণে সেই সব গ্যাস তৈরি করে নিতে কিপ যন্ত্র ব্যবহার করা হয়। এবার এরকম কোয়েশ্চেন আসতে পারে যে H2S ছাড়া আর কোন গ্যাসকে কিপ যন্ত্রের মধ্যে তৈরি করা যাবে, দু একটা নাম বলো। তখন এই নামগুলো বলা যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা হাইড্রোজেন সালফাইডের ভৌত এবং রাসায়নিক ধর্ম পড়ব, এবং হাইড্রোজেন সালফাইড পার্টটা কমপ্লিট হবে। তারপরে আমরা পড়বো নাইট্রোজেন এবং তারপরে অ্যাসিডসগুলো আছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটাতে, কারণ একটা লাইক করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। আর তোমরা যত বেশি ভিডিওগুলোতে লাইক করবে বা যদি বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো, তত বেশি বেশি আননোন স্টুডেন্টদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। তো এইটুকু সাহায্য তোমরা করবে এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমরা যেখানে হাইড্রোজেন সালফাইডের ভৌত এবং রাসায়নিক ধর্ম পড়ব। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।